৩৫ রানেই ৫ উইকেট পড়ে যাওয়ার পর একটা দল যদি 220+ স্কোর গড়ে তাহলে যেই ব্যাটারদের কল্যাণে এই স্কোরটা এসেছে তাদেরকে আসলে প্রশংসা করতেই হয়, করতে হবে। তবে যতই প্রশংসা কিংবা ভালো খেলার কাজটা তারা করে থাকুন না কেন, যেহেতু ক্রিকেট দলগত খেলা, দলগতভাবে বাংলাদেশ ক্রিকেট দল পরাজয় নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আজকের দিনের মতো। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ তারা হেরে গেছে 6 উইকেটের ব্যবধানে। এই হারটা এসেছে এবং এই ভেন্যু থেকে, দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড থেকে এবং এই ভেন্যু থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাই জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম মিশন, প্রথম ম্যাচ কিংবা চ্যাম্পিয়ন হওয়ার যে প্রথম ধাপ, সেই ধাপ বা পরীক্ষা আজকে বাংলাদেশের ছিল, যেটাতে ফেল করলো। এটা বলার কারণ এই কারণেই যে নাজমুল শান্ত বাংলাদেশ ত্যাগ করার আগে বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়নই হতে চায় এবং সেই লক্ষ্যে প্রথম যে কাজটা করতে হতো, ভারতকে হারাতে হতো, সেটা বাংলাদেশ পারেনি। যদিও ম্যাচ বেশ চ্যালেঞ্জিং হয়েছে, হাড্ডাহাড্ডি হয়েছে, ভারতীয় দর্শক থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটার সবাই সেটা মানছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আসলে যেমনটা বলছিলাম যে ৩৫ রানে 5টা উইকেট পড়েছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 3 জন ব্যাটসম্যান, বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কয়েকটা স্তম্ভ যাদের উপর বাংলাদেশ নির্ভর করতে চায়, স্পেশালি এই ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে। সৌম্য সরকার, নাজমুল শান্ত। সৌম্য সরকার এই মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার ওপেনার বলা যায়। নাজমুল শান্ত ক্যাপ্টেন। মুশফিকুর রহিম বাংলাদেশের মোস্ট অভিজ্ঞ খেলোয়াড়। 3 জনই 0 রানে আউট হয়েছেন, 3 জনই ডাক মেরেছেন। তো একটা ব্যাটসম্যান যদি ওপরের দিক থেকে একটা ভালো ইনিংস খেলতে পারতেন, তাওহিদ হৃদয় আর জাকির আলীকে একটা সমর্থন যোগাতে পারতেন ওপর থেকে, তাহলে যে স্কোরটা বাংলাদেশ শেষ পর্যন্ত গড়েছিল, যদি আমি ভুল না করি 228 রানের, সেটা আরও কিছুটা বেশি হতে পারত। যদিও তাওহিদ হৃদয়ের কাছে আক্ষেপটা আসলে টপ অর্ডার থেকে কিংবা ওপরের দিকে রান না আসার থেকেও নিজেরা, যারা আসলে শেষ পর্যন্ত উইকেটে ছিলেন এবং যাদের কল্যাণে তাদের নিজেদের, তাওহিদ হৃদয় নিজে এবং জাকির আলী অনেক, এই দুজন উইকেটে শেষ পর্যন্ত থেকে যেহেতু বাংলাদেশকে ওই স্কোরটা এনে দিয়েছেন, নিজেদের উপরেই তারা ওই দায়ভারটা নিয়েছেন যে ঠিক আছে, ওপরে যা হয়েছে হয়েছে, 3টা ডাক কিংবা 35 রানে 5টা উইকেট, সেসব নিয়ে না ভেবে আমি যেখানে ছিলাম, জাকির যেখানে ছিল, আমাদের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। স্পেশালি জাকির আলী অনিকের নামটা এই জায়গায় আলাদা করে মেনশন করতে হয়। তাওহিদ হৃদয় আসলে বলেছেন এভাবে যে আমরা যদি তাদের ইনিংসটার দিকে দেখি, তাদের যে পার্টনারশিপ, মোটামুটি আমি যদি ভুল না করি 154 রানে পার্টনারশিপ গড়েছেন। তবে খুব স্বাভাবিকভাবেই যেহেতু আর্লি অনেকগুলো উইকেট পড়েছে, তারা কিন্তু হৃদয়ের ভাষ্য মতে শুধু উইকেটে থাকার চেষ্টা করেছেন, উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন, রান যেভাবে যা আসছিল সেটা তারা নিজেদের মতো চালিয়ে গেছেন। যেই প্রক্রিয়ায় অনেকগুলো বল নষ্ট হয়েছে, বলের ব্যবধানে কিংবা বলের তুলনায় রান কম হয়েছে, রান রেট একসময় বাংলাদেশের 3, 3.5 বা 4-এর নিচে ছিল এবং 100+ বল খেলেছেন দুজনেই। হৃদয়ের ইনিংসটাতে এখানে কিছুটা ব্যতিক্রম, তিনি খুব স্লো যাচ্ছিলেন, জাকির আলীও খুব স্লো যাচ্ছিলেন, উইকেট পার্টনারশিপ বিল্ড করছিলেন সেখানে। তবে হৃদয় সেটা পুষিয়ে দিয়েছেন পরের দিকে গিয়ে, যেটা তিনি করতে সক্ষম, তার ক্যাপাবিলিটি আছে। হৃদয় পেরেছেন বল এবং রানের ব্যবধান কমিয়ে আনতে, যেটা জাকির আলী পারেননি। তার যে 60+ স্কোর, আমার ভুল না হলে 68 রান, সেটা খেলতে কিন্তু তিনি 100-র বেশি বল খেলেছেন। তার স্ট্রাইক রেট অ্যারাউন্ড 60, যেটা ওয়ানডে ক্রিকেটের সাথে এই মুহূর্তে অবশ্যই মানানসই বলা যায় না। তবে এখানকার উইকেটও ট্রিকি ছিল, সেটাও মাথায় রাখতে হয়। দিন শেষে আক্ষেপ সেই 30-40 রানের। হৃদয় এটাই বলেছেন যে জাকের যেখান থেকে আউট হয়েছেন ওইখান থেকে আসলে অ্যাক্সেলারেট করে তার আরও বড় স্কোর গড়া উচিত ছিল এবং 30-40টা রান তখন জাকেরের কাছ থেকে, জাকের এবং হৃদয়ের জুটির কাছ থেকে ইজিলি চলে আসতো। বাংলাদেশ এখন যে স্কোর গড়েছে 228, সেখান থেকে আরও 30-40 রান করতে পারলে 260-270 ম্যাচের সিনারিও ভিন্ন হয়ে যেতে পারতো। কেননা ভারতও এই রান চেজ করেছে কিন্তু
অনেকটা ম্যাচের শেষের দিকে এসে। তাই এই রকম ট্রিকি উইকেটে ভারতের ব্যাটসম্যানদের যদি 260-70 রানের টার্গেট দেওয়া যেত সেটা সুন্দর হতো। জাকের আলী অনেক যদি পারতেন 30-40 রানের দায়িত্ব নিতে আরও ভালো হতো। হৃদয় এখানে আরও একটা কথা বলেছেন, তার নিজের পায়ের যে ক্র্যাম্প হয়েছে, একেবারে শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে হৃদয় খেলছিলেন ঠিক আছে, তবে তিনি যখন 50 পার হন, খুব সম্ভবত 80 রানের আশপাশে যাওয়ার পর থেকে দেখা যায় যে তিনি ক্র্যাম্প করছেন, হাঁটতে পারছেন না, দৌড়াতে পারছেন না, রান নিতে পারছেন না, হেঁটে হেঁটে রান নিচ্ছেন, শুয়ে পড়ছেন ক্রিজের ওপর। এভাবে সেঞ্চুরি এক পর্যন্ত তাকে 4 বার কষ্ট পেতে দেখা যাচ্ছিল। বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক ছিল, তবুও তিনি সেঞ্চুরি আদায় করেছেন। তবে এখানে যেটা হয়েছে, তার রান, শর্ট রেঞ্জ, হিটিং রেঞ্জ ব্লক হয়ে গিয়েছে। তিনি রানিং বিটুইন দ্য উইকেটই করতে পারছিলেন না। বড় শট খেলা এখানে খুব কঠিন হয়ে পড়েছিল। কোনো মতে বাংলাদেশকে কিছুটা স্কোর এনে দেওয়া, কোনো মতে নিজে রান করা, এইরকমভাবেই তাকে এগোতে হয়েছে। অপর প্রান্তে পার্টনার ছিল না, সেটাও তাকে মাথায় রাখতে হয়েছে আসলে। তো হৃদয় নিজে বলেছেন যে যদি আমার পায়ের এই ক্র্যাম্পের সমস্যা না হতো তাহলে আমার কাছ থেকেও 20-30 রান আরও ইজিলি চলে আসতে পারতো। তো বিষয়টা আসলে এরকমই যে 260-70 রান যদি করতে পারতো বাংলাদেশ, স্টোরিটা ভিন্ন হতে পারতো। এখানেই বলে রাখতে চাই যে প্রস্তুতি ম্যাচে কিন্তু 396 রান বাংলাদেশ করেছিল নিজেদের মধ্যে। ম্যাচ সিনারিওতে তারা যেই ম্যাচটা খেলেছিল মিরপুরে, বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, তবে ম্যাচ সিনারিও ক্রিয়েট করে মিরপুরে তারা শেষের দিন যে ম্যাচটা খেলেছে সেখানে সৌম্য, শান্ত, হৃদয় সবাই মিলে 396 রানের একটা স্কোর গড়েছিলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সেটা জানতে পেরেছি। যদিও নাজমুল শান্তকে অফ দ্য রেকর্ড গতকাল আমাদেরই একজন কলিগ কালের কণ্ঠের মাসুদ পারভেজ ভাই তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের 396 রানের যে সংগ্রহ ছিল, আপনারা অ্যাটাক উইদাউট ফিয়ার, এই বিষয়টা আপনাদের বলা হয়েছিল, এইটা নিয়ে আপনাদের মতামত কি? শান্ত খুব একটা এইসব নিয়ে কথা বলতে চাননি। তিনি বলেছেন এটা জাস্ট ম্যাচ সিচুয়েশন, প্রস্তুতি ম্যাচ ছিল, এইসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো আজকের ম্যাচটা যেটা গেল। আর আরেকটা বিষয়, মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে না দেখে অনেক অবাক হয়েছেন। নাহিদ রানা তাকে একাদশে না দেখে অনেক অবাক হয়েছেন। নাহিদের বিষয়টা টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানানো হয়েছে যে টিম কম্বিনেশনের কারণে তাকে নেওয়া হয়নি। যদিও ভারতীয় সাংবাদিক থেকে শুরু করে সাধারণ জনগণ নাহিদ রানাকেই এই ম্যাচে ফোকাস করে অনেক বেশি কিউরিয়াস ছিলেন। তবে শেষ পর্যন্ত হয়তো একটা সারপ্রাইজ হিসেবে ভারতের জন্য উপস্থাপন করেছে রানাকে না খেলিয়ে বাংলাদেশ, এমন হতেই পারে। আর মাহমুদুল্লাহ রিয়াদ যে এই ম্যাচে খেলবেন না সেটা অনেক আগে থেকে কিন্তু জানা এবং বোঝা গিয়েছিল। যেমন গতকাল ম্যাচের আগের দিন ইম্পর্টেন্ট একটা সময় তিনি প্র্যাকটিস করেননি, পুরো সময় তিনি মাঠে হেঁটে বেরিয়েছেন, তাকে প্র্যাকটিস করতে দেখা যায়নি। তখন একটা সন্দেহের দানা বেঁধেছিল, যেটা আরও প্রগাঢ় হয়েছিল, কিংবা যার শুরুটা হয়েছিল প্রস্তুতি ম্যাচ থেকে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচ খেলে সেখানেও রিয়াদ খেলতে পারেননি, ব্যাটিং করতে পারেননি। তো সেই ম্যাচে না খেলতে পারা, প্র্যাকটিস না করতে পারা, রিয়াদ যে খেলবেন না, মূল ম্যাচে এসে খেলতে পারবেন না, সেই সম্ভাবনা আগে থেকেই জানা গিয়েছিল, বোঝা গিয়েছিল। তো যেটা আজকে সত্যি হলো। তবে রিয়াদ যদি আজকে খেলতেন তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারে আজকে অন্য যে কয়েকজন খেলেছেন তাদের মধ্য থেকে একজনকে ড্রপ করতেই হতো। স্পেশালি এই তাওহিদ হৃদয়ই হয়তো ড্রপড হতেন, কেননা রিয়াদ, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাংলাদেশ হয়তো এই মুহূর্তে একসাথে যে কোনো একজনকে বাদ দেওয়ার লাক্সারি দেখাবে না। জাকের আলী অনিককে রাখতে হচ্ছে লোয়ার অর্ডারে, কারণ তিনি ভালো করছেন। মেহেদি মিরাজ দলে থাকতে হচ্ছে। তাওহিদ হৃদয়ের ওপর হয়তো সেই কোপটা পড়তো। তবে রিয়াদ যেহেতু খেলতে পারেননি, হৃদয়ে টিকে গেলেন এবং সেঞ্চুরি করে নিজের স্থান হয়তো পাকাপোক্ত করলেন। পরের ম্যাচে হৃদয়কে বাদ দেওয়া হয়তো সম্ভব কোনোভাবেই হবে না। মাহমুদুল্লাহ রিয়াদ যদি ফেরেন তখন কাকে বাদ দেবে, এটা টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার বিশাল একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। পরের ম্যাচ বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে, এবং আজকে ভারতীয় বেশ কয়েকজন দর্শক বলছিলেন তারা চান হৃদয়ের পায়ের অবস্থা ঠিক হয়ে যাক, পরের ম্যাচে হৃদয়ের দায়িত্ব নিয়ে পাকিস্তানকে হারাক এবং বাংলাদেশ ভারতকে তারা এই গ্রুপ থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে দেখতে চায়। ভারতীয় সেই দর্শকদের মতো বাংলাদেশি দর্শক আপনারা হয়তো সেটাই দেখতে চান। পরবর্তী পর্ব পাকিস্তানে হবে, পাকিস্তানের সেই পর্বে তাসফিক পলক আপনাদেরকে সব কিছু জানাবে ক্রিক ফ্রেন্সিতে। তাই সব রকম আপডেট পেতেই চোখ রাখুন ক্রিক ফ্রেন্সিতে। এবং আজকে এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।